বন্ধুর অকাল মৃত্যুতে এক তরুণ কবি যখন হারিয়ে যাচ্ছিলেন এক গভীর হতাশায়, তখন তিনি প্রেরণা খুঁজে পেলেন এক প্রাচীন মহাকাব্যের বীর নায়কের মধ্যে। জীবনের সমস্ত শোক, সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার সংকল্প খুঁজে পেলেন। রচিত হলো একের পর এক অমর সাহিত্য কীর্তি। সেই কবি আলফ্রেড লর্ড টেনিসন আর সেই বীর নায়ক ইউলিসিস, তাকে কেন্দ্র করে টেনিসন লিখলেন কালজয়ী কবিতা, যেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট স্টাডি উইথ সৌরভ স্যার। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস ভার্স বা পোয়েট্রিটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই পোয়েট্রিটা যেহেতু 70 লাইনের, তো এই পোয়েট্রিটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো ভিডিওতে আমরা উপস্থাপন করব। তো চলো আমরা ইউলিসিস কবিতাটি নিয়ে ডিটেলে জেনে নিই। কবিতাটি বোঝার জন্য আগে আমাদের জানতে হবে ইউলিসিস ব্যক্তিটি কে ছিলেন। হু ওয়াজ ইউলিসিস? ইথাকা ছিল আয়োনিয়ান সাগরে অবস্থিত গ্রিসের একটি ছোট্ট দ্বীপ। সেই ছোট্ট রাজ্যের সমস্ত বড় রাজা ছিলেন মহান বীরযোদ্ধা ওডিসিয়াস। এই ওডিসিয়াসকে ল্যাটিন ভাষায় ইউলিসিস বলা হয়। আমাদের কবিতা যেহেতু ইউলিসিসকে নিয়ে, তাই কনফিউশন এড়াতে এবার আমরা ইউলিসিস নামটা ব্যবহার করব। ট্রয় দেশের রাজপুত্র প্যারিস যখন স্পার্টার রাজা মেনেলসের সুন্দরী রানী হেলেনকে নিয়ে পালিয়ে যান, তখন রাজা মেনেলস গ্রিসের অন্যান্য বীরযোদ্ধা ও রাজাদের নিয়ে এক বিশাল সেনাবাহিনী গঠন করেন, ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘ 10 বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে। হোমারের মহাকাব্য ইলিয়াডে গ্রিস আর ট্রয়ের এই ভীষণ যুদ্ধ নিয়েই কিন্তু লেখা, যেখানে ইউলিসিস ছিলেন এক মহান বীর সাহসী যোদ্ধা, বুদ্ধিমান পরামর্শদাতা ও দক্ষ কূটনীতিক। তার পরামর্শে ট্রোজানদের প্রতারিত করার জন্য বিখ্যাত ট্রোজান হর্স বা ট্রয়ের ঘোড়া নির্মিত হয়। 10 বছর ব্যাপী যুদ্ধ শেষে গ্রিসের জয় হয়। তারপর ইউলিসিসের ঘরে ফেরার যাত্রাও চলে আরো 10টি বছর ধরে। পথে বহু বাধা বিপত্তি, রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অবশেষে তিনি তার রাজ্য ইথাকাতে ফেরেন, যেখানে তার জন্য অপেক্ষা করছেন তার প্রিয়তমা স্ত্রী পেনেলোপি আর যুবক পুত্র টেলিমেকাস। ওডিসিয়াস বা ইউলিসিসের এই ঘরে ফেরার কাহিনী হলো হোমারের মহাকাব্য ওডিসি মূল উপজীব্য। ইউলিসিসের গল্প হোমার এখানেই শেষ করলেও পরবর্তীতে বিখ্যাত ইটালিয়ান কবি দান্তেজ আলগেরি ইউলিসিসের অন্তিম যাত্রার কথা বলেন, যেখানে অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা এবং অহংকারের ফলে তার শোচনীয় পরিণতি ঘটে। হোমার এবং দান্তে এই দুই কবির লেখার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে টেনিসনের ইউলিসিস। এরপর আমরা জানব অ্যাবাউট দ্য পোয়েট। কবিতাটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন, সর্বকালের অন্যতম বিখ্যাত এবং অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ কবি, যিনি কুইন ভিক্টোরিয়ার রাজত্বের বেশিরভাগ সময় জুড়ে পোয়েট লরিয়েট ছিলেন। পোয়েট লরিয়েট হলো ব্রিটিশ রয়্যাল হাউসের সদস্য হিসেবে নিযুক্ত একজন বিশিষ্ট কবি। টেনিসনকে এই ভিক্টোরিয়ান পিরিয়ডের এক মহিরুহও বলা হয়। এই কবিতাটা লেখা হয় 1833 সালে, কিন্তু 1842-এ টেনিসনের পোয়েমস নামক একটি কাব্য সংকলনের বইয়ে এই কবিতাটা প্রকাশিত করা হয়।
যেমনটা আগেই বলেছিলাম, কবিতার বন্ধু হেনরি হলম এর অকাল মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে অবলম্বন করে নেন ইউলিসিসের জীবন দর্শন, দ্যাট ইজ টু গো অ্যাহেড ইন লাইফ। জীবনের শোক, তাপ, পরিস্থিতি, বাধা, বিপত্তি সব ফেলে সামনে এগিয়ে চলা। তো এই কবিতাটা লেখা হয়েছে ড্রামাটিক মনোলগ স্টাইলে। এই কবিতাটা একক বক্তা বলেছেন, অর্থাৎ এই কবিতার বক্তা হচ্ছে একজন। এখানে স্পিকার, বক্তা হচ্ছেন ইউলিসিস নিজেই, এবং লিসেনার যারা শ্রোতা, দ্য ম্যারিনার্স হু ওয়ার হিজ কম্পেনিয়ন্স ইন দ্য ট্রোজান ওয়ার। গল্পের শ্রোতা বা এই কবিতার শ্রোতা হচ্ছেন তার সহনাবিকেরা, যারা তার সঙ্গী ট্রোজান যুদ্ধের বা ট্রয়ের যুদ্ধের। His son Telemachus also seems to be standing by him. তার পুত্র টেলিমেকাসও সেখানেই উপস্থিত ছিলেন। তো চলো দেখা যাক 20 বছর পরে দেশে ফিরে ইউলিসিসের কেমন লাগছে। প্রথম লাইনে বলছে, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। ইট লিটল প্রফিট, এতে কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল কিং, এরকম এক অলস রাজা হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আইডল কিং বলতে ইউলিসিস নিজেকে বুঝিয়েছেন। রাজ্য শাসন করার বড় দায়িত্ব থাকা সত্ত্বেও তার অলস লাগছে। কেন? তাহলে কেমন তার রাজ্য, কেমন তার চারপাশের লোকজন? বাই দিস স্টিল হার্থ। বাই, বাই মানে বিসাইড বা ক্লোজ টু, অর্থাৎ এই স্থির অগ্নিকুণ্ডের পাশে ফায়ার প্লেসের সামনে মেঝের যে অংশটুকু থাকে তাকে হার্থ বলে। সারাদিন কাজের পরে মানুষ ফিরে এই ফায়ার প্লেসের সামনে বিশ্রাম নেয়। এই হার্থ শব্দটা একটা হোম প্লেস, একটা নিশ্চিন্ত গৃহস্থলী পরিবারের সমর্থক। যেমন হার্থ অ্যান্ড হোম, এই ফ্রেজটা একজন ব্যক্তির, একটি ফ্যামিলির লাইফ, একটা কমফোর্টেবল লাইফ, নিশ্চিন্ত পারিবারিক চিত্র তুলে ধরে, যেটা কিন্তু ইউলিসিসের একেবারেই ভালো লাগতো না। তিনি কি বলছেন? স্টিল হার্থ মানে স্থির, অবিচল, নিস্তরঙ্গ। এই সুখী গৃহকোণে কমফোর্ট থাকলেও এর মধ্যে কোনো বৈচিত্র্য নেই। তাই এই শান্ত স্থির অগ্নিকুণ্ডের কাছে তার বড় বিরক্তিকর লাগছে। অ্যামং দিজ ব্যারেন ক্র্যাগস, ক্র্যাগস মানে খাড়া, এবড়ো খেবড়ো পাহাড়, যেগুলো ব্যারেন অনুর্বর। নাও দ্য আইল্যান্ড অফ ইথাকা ওয়াজ কাভার্ড উইথ রক্স। এই ইথাকা দ্বীপটা রুক্ষ পাথরে ঢাকা। এই অনুর্বর রুক্ষ পাথরের মাঝে ইউলিসিস তার নিজের বর্তমান জীবনটাও যেন আনপ্রোডাক্টিভ, নিষ্ফলা লাগছে। তাহলে এই দুই লাইনে তার মনের কি ছবি ধরা পড়েছে? তার চারপাশের পরিবেশ তো তার ভালোই লাগছেই না, চারপাশের মানুষ সম্পর্কে তিনি কি ভাবছেন দেখো। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আমার সঙ্গী হয়ে কে আছেন? আমার বয়স্কা পত্নী। অর্থাৎ দীর্ঘ 20 বছর পরে ফিরে ইউলিসিস কি মনে করেছিলেন? যে স্ত্রীর বয়স একই থেকে যাবে। এই বৃদ্ধা স্ত্রীর সাহচর্য এখন তার আর ভালো লাগছে না। এই স্ত্রী হলো পেনেলোপি, যিনি কিন্তু বহু প্রাণী প্রার্থীদের ফিরিয়ে দিয়ে এত বছর ধরে স্বামীর জন্য নিষ্ঠার সঙ্গে কাটিয়েছেন। সেই স্ত্রীকে এখন আর ইউলিসিসের ভালো লাগছে না। আই মেট অ্যান্ড ডোল, আমি মেট, মেট মানে মেজার আউট, মাপ করে ন্যায় বিচার ভাগ করে দিই। অ্যান্ড ডোল, ডোল মিনস টু অ্যালট, অর্থাৎ প্রজাদের আইন অনুযায়ী শাস্তি হোক বা পুরস্কার আমি বন্টন করি। কেমন আইন সেটা? আনইকুয়াল লজ,
অসম আইন, যেটা ইমপারফেক্ট বা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল, আনটু এ সাভেজ রেস, বর্বর জাতি তার নিজের রাজ্যের মানুষদেরকে অসভ্য বুনো জাতির মতো লাগছে, যাদের জন্য কোনো অভিন্ন নিখুঁত আইন ব্যবস্থা চলবে না। এই মানুষদেরকে তিনি স্যাভেজ বলেছেন কেন? স্যাভেজ বলার কারণটা কি? কারণটা হচ্ছে দ্যাট হোয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট অ্যান্ড নো নট মি। এরা শুধু খাদ্য ধনসম্পদকে হোয়ার্ড করে, হোয়ার্ড মানে জমিয়ে রাখে, আর ঘুমোয় আর খায়। আর তাদের সব থেকে বড় ড্রব্যাক, দে নো নট মি, তারা আমাকে জানেই না। এবার ইথাকার লোকজন তাদের রাজা ইউলিসিসকে নিশ্চয়ই চেনে, কিন্তু ইউলিসিস দ্য ম্যান অফ অ্যাকশন অর অ্যাডভেঞ্চার, যে ইউলিসিস অসংখ্য রোমাঞ্চকর অভিযান করেছেন, সেই দুঃসাহসিক অ্যান্থুসিয়াস্টিক মানুষটিকে ইথাকাবাসী জানেই না, কারণ তারা নিজেরা অতি সাধারণ। তারা শুধু খায়, সঞ্চয় করে, ঘুমোয়। এর বাইরে জীবনের যে অন্য কিছু থাকতে পারে সেটা তারা তাদের জানা বা বোঝার চেষ্টাও করে না। তাই ইউলিসিসের কাছে তারা হচ্ছে স্যাভেজ, বর্বর জাতি। নেক্সট লাইনে যাচ্ছি। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ভ্রমণ থামিয়ে আমি আর বিশ্রাম নিতে পারি না। ইউলিসিস জগৎটাকে ঘুরতে চান, আর থামতে পারেন না বলেই সিংহাসনে বসে রাজ্য শাসন করা আইডল, অলস লাগে তার। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটাই তার জীবন দর্শন। তিনি বলছেন জীবনকে আমি শেষ বিন্দু অবধি পান করতে চাই, উপভোগ করতে চাই, যাকে বলা হয় লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। এখানে লিজ বলতে ওয়াইন, ওয়াইনের বোতল বা কাপের নিচে জমা হওয়া যে সেডিমেন্ট, যেটাকে লিজ বলে, অর্থাৎ তলানিটাকে বলা হয়। এখানে ইউলিসিস জীবনকে এক কাপ ওয়াইনের সাথে তুলনা করেছেন। একজন চূড়ান্ত ড্রাঙ্কার্ড, মাতাল মানুষ যেমন কাপের নিচের ওই তলানিটুকুও ছাড়ে না, সেইটুকুও পান করে, একইভাবে ইউলিসিসও জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচতে চান। থেমে গিয়ে তিনি কোনো কিছু অজানা রাখতে কিন্তু চাইছেন না। অল টাইমস আই হ্যাড এনজয়েড গ্রেটলি, আমি অনেক আনন্দ করেছি, অনেক উপভোগ করেছি সব সময়। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, যারা আমাকে ভালোবেসেছে, আমার সাথী অর্থাৎ আমার সহযোদ্ধা ও সঙ্গী নাবিকেরা, তাদের সাথে যখন ছিলাম তখনও, এবং আমি যখন একা ছিলাম, এই উভয় সময়ই আমি জীবনকে ভীষণ রকম উপভোগ করেছি। অন শোর, সমুদ্রের তীরে, অ্যান্ড হোয়েন, এবং যখন, থ্রো স্কার্ডিং ড্রাফটস, ঝড়ো বাতাসে ভেসে চলা মেঘের দল। ড্রাফটস, ড্রাফটস মানে মেঘের দল, স্কার্ডিং মানে দ্রুত সরে যাওয়া, অর্থাৎ এই ঝড়ো বাতাসে মেঘগুলি দ্রুত সরে যাচ্ছে। এখানে সমুদ্রের একটা প্রবল ঝড় বা বৃষ্টির কথা বলা হচ্ছে। দ্য রেনি হায়ার্ড ভেক্সড দ্য ডিম সি, এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে হায়ার্ডস, যেটি হলো 7টি তারার একটি দল বা নক্ষত্রপুঞ্জ। তখনকার দিনে নাবিকেরা বিশ্বাস করত, অর্থাৎ গ্রিক মাইথোলজি অনুযায়ী আকাশে এই হায়ার্ডস নক্ষত্রপুঞ্জ দেখতে পাওয়া মানে বৃষ্টিপাত বা বর্ষার মরশুম শুরু হবে, এমন একটি বিশ্বাস ছিল। এখানে সেই নক্ষত্রপুঞ্জকে সমুদ্রের উত্তেজক হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাদের আবির্ভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র ভেক্সড অর্থাৎ উত্তাল হয়ে উঠেছে। ডিম সি কেন বলা হয়েছে? যে আকাশ মেঘে ঢাকা, ঝড়ের আবহে সমুদ্রের আভাটা ম্লান হয়ে গেছে। তাহলে ইউলিসিস বলছেন যে সমুদ্রের তীরে শুকনো জমিতে হোক বা সমুদ্রের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও সব জায়গাতেই সমস্ত অভিজ্ঞতা
দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি উপভোগ করেছেন। তারপরে লাইনে বলছে, আই অ্যাম বিকাম এ নেম, আমি একটি নামে বা কিংবদন্তিতে পরিণত হয়েছি। অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে ভ্রমণ ও দুঃসাহসিক অভিযানের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। এবার তিনি ব্যাখ্যা করছেন কিভাবে তিনি এই খ্যাতি তৈরি করেছেন। বলছেন, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, সর্বদা একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, হাংরি হার্ট, হিজ হার্ট ইজ হাংরি ফর নলেজ, জ্ঞানের খিদে, অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য তার হৃদয় একেবারে উন্মুখ, যেন একটা প্রচন্ড খিদে তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং আমি অনেক কিছু জেনেওছি। সিটিজ অব ম্যান, মানুষের স্থাপন করা নগরীগুলো দেখেছি। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের আচার আচরণ দেখেছি। ক্লাইমেটস, জলবায়ু সম্পর্কে জেনেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়াও দেখেছি। কাউন্সিলস, মানে পরিষদ দেখেছি, নানান গোষ্ঠী দেখেছি। গভর্নমেন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন সরকার শাসন ব্যবস্থাও দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার অফ দেম অল, আমাকে কোথাও তুচ্ছ হিসেবে তো দেখাই হয়নি, শুধুমাত্র একজন পরিদর্শক বা পর্যটক হিসেবে কোথাও আমাকে ট্রিট করা হয়নি, বরং যেখানে 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 আমি গিয়েছি, যাদের সাথেই সাক্ষাৎ হয়েছে, তারা সবাই আমাকে অত্যন্ত সম্মান করেছে। যেখানেই গেছি সবার সম্ভ্রম পেয়েছি। কিন্তু নিজের মাতৃভূমি ইথাকাতে তিনি অত্যন্ত হতাশ। এখানে লোক তার মর্ম বুঝল না, যোগ্য সম্মান তাই তারা দিতেও পারল না। একটু আগেই তিনি আক্ষেপ করে বলছিলেন, দে নো নট মি, তারা আমাকে জানলই না। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পার্স, এবং আমার পার্স, পার্স কথার অর্থ হচ্ছে সহযোদ্ধাদের সাথে পান করেছি। তাহলে বলছে সহযোদ্ধাদের সাথে পান করেছি যুদ্ধের আনন্দের সুধাটা, যার অর্থ ইউলিসিস তার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের যে রোমাঞ্চ উন্মাদনা, এগুলোকে উপভোগ করতেন। ওয়াইন, ওয়াইন পান করলে যে রকম একটা উল্লাস হয়, আনন্দ হয়, যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে লড়াই করতেও তিনি সেই একই রকমের আনন্দ বা উল্লাস বোধ করতেন। কোথায় সেটা? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডস ট্রয়, দূরে ট্রয়ের ঝটিকা ক্ষুব্ধ যুদ্ধক্ষেত্রে, যাকে ইউলিসিস বলছেন রিঙ্গিং প্লেন্স। কেন বলছেন রিঙ্গিং প্লেন্স? যে সমতল ভূমি রিঙ্গিং ধ্বনিত হচ্ছে, সমতল ভূমিতে রিঙ্গিং ধ্বনিত হচ্ছে, অস্ত্রশস্ত্রের সংঘর্ষে আর যোদ্ধাদের চিৎকারের শব্দে ওই সমতল ভূমিটা প্রচুর পরিমাণে ধ্বনিত হচ্ছে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, আমি তাদের প্রত্যেকের অংশ, যাদের যাদের সাথে আমার দেখা হয়েছে। এখানে ইউলিসিস বলতে চাইছেন যে প্রতিটি অভিজ্ঞতা তার জীবনে কিছু প্রভাব, কিছু ছাপ ফেলে গেছে। তার বর্তমান চরিত্র তার এই বিভিন্ন বৈচিত্র্যময় অভিজ্ঞতার উপাদান থেকে তৈরি, যেটা কথায় বলে যে ম্যান গ্রোজ উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড দেয়ারফোর ইটস প্রোডাক্ট। মানুষের চরিত্র ও প্রকৃতি তার অভিজ্ঞতার ফসল। Yet all experience is an arch where through, তবুও সমস্ত অভিজ্ঞতাই হলো তোরণের মতো। আর্চ, আর্চ মানে এখানে খিলান, একটা গোলাকার দরজা বা তোরণ। where through মানে যার মধ্য দিয়ে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, ঝিলিক দেয়, যার মধ্য দিয়ে ঝিলিক দেয়, উজ্জ্বলভাবে ঝিকিমিকি করে ওঠে পৃথিবীর সেই অংশ যা আনট্রাভেলড মানে যা এখনো ট্রাভেল বা ভ্রমণ করা হয়নি। তাহলে অদেখা,
অজানা সেই বিশ্ব যেন তাকে বারবার আহ্বান জানাচ্ছে ওই তোরণের মধ্য দিয়ে, অর্থাৎ ইউলিসিসকে ওই তোরণের মধ্য দিয়ে অজানা বিশ্ব যেন বারবার আহ্বান জানাচ্ছে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এবং এর সীমারেখা ফেড হতে থাকে, বিলীন, ম্লান হতে থাকে সব সময়ের জন্যই। যখনই আমি এগিয়ে যাই, আমি যতই এগিয়ে যাই, এই অদেখা বিশ্বের সীমারেখা ততই পিছতে পিছতে ম্লান হতে থাকে। অর্থাৎ অভিজ্ঞতা বা জ্ঞান সংগ্রহ করা হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া, যার কোনো শেষ নেই। একটা অভিজ্ঞতা, একটা অভিযান মানুষকে আর একটার দিকে আকৃষ্ট করে। একটা বিষয়ের জ্ঞান তাকে আরো অনেক বিষয়ের জ্ঞান অর্জনের পথে অগ্রসর হতে উৎসাহিত করে। এর কোনো শেষ নেই, এর কোনো সীমাও নেই। টেনিসন এখানে ইউলিসিসের এই কথার মাধ্যমে তৎকালীন সেই সময়ের অর্থাৎ ভিক্টোরিয়ান মাইন্ডসেটটাও তুলে ধরেছেন। জ্ঞান এবং অভিযানের প্রতি যখন মানুষের একটা চির অতৃপ্তি, আকাঙ্ক্ষা ছিল, অতীতের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে ইউলিসিস এবার তার বর্তমান পরিস্থিতির কথা বলছেন। তিনি কি বলছেন? যে হাউ ডাল ইট ইজ টু পজ, আই মেক অ্যান এন্ড। এভাবে থেমে থাকা, একটা সমাপ্তি টেনে দেওয়া বড়ই একঘেয়ে, বড়ই বিরক্তিকর। টু রাস্ট আনবার্নিশড, বার্নিশ মানে আমরা জানি ঘষে মেজে পালিশ করে কোনো কিছু বিশেষিত ধাতুর কোনো কিছুকে চকচক করে তোলা, আর আনবার্নিশড মানে হচ্ছে পালিশহীন। অর্থাৎ তিনি বলছেন টু রাস্ট আনবার্নিশড মানে পালিশ, ঘষা মাজা, ব্যবহারের অভাবে মরচে পড়ে যাওয়া, জং ধরে যাওয়া। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করার জন্য তার ঔজ্জ্বল্যটাকে হারিয়ে ফেলা, চকচকে না থাকা। ইউলিসিস এখানে জীবনকে ধাতব তরবারির সঙ্গে কম্পেয়ার করেছেন। ঘষা মাজার অভাবে একটা তরবারিতে যেমন মরচে ধরে যায়, জং ধরে যায় এবং দীর্ঘ সময় ব্যবহার না করলে সেটা আর কোনো কাজেই লাগে না, একইভাবে কেউ যদি একটু স্থির, চিত্রহীন জীবনযাপন করে, তাহলে সেরকম জীবনেরও আর কোনো অর্থই থাকে না, একটা অকেজো, জং ধরা তরবারির মতো হয়ে যায়। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, যেন শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার নামই জীবন। এখানে ইথাকার মানুষদের অতি সাধারণ একঘেয়ে জীবনযাত্রার কথা ইউলিসিস ইঙ্গিত করছেন। সেই মানুষদের কাছে জীবন মানে হচ্ছে শুধু রোজগার, সাধারণ কাজ করে জীবনটাকে কাটিয়ে দেওয়া। ইউলিসিসের কাছে কিন্তু জীবন এর থেকে অনেক বৃহৎ, অনেক রোমাঞ্চকর। লাইফ বিল্ট অন লাইফ ওয়ার অল টু লিটল। ইউলিসিস বলছেন যদি একটার পর একটা জীবন চাপিয়ে স্তূপ করে ফেলা হয়, অর্থাৎ যদি একাধিক জীবনও তাকে দিয়ে দেওয়া হয়, সেটাও কম পড়বে, তার কাছে যথেষ্ট হবে না পৃথিবীর সব অভিজ্ঞতা, সব আনন্দ, রূপ, রস, গন্ধ উপভোগ করার জন্য। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, আর আমার কাছে আছে তো মোট একটাই জীবন, এবং সেই জীবনেরও আর খুব অল্পই অবশিষ্ট রয়েছে, কারণ তিনি এখন বৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছেন, তাই তার কাছে খুব অল্প সময় রয়েছে। তারপর তিনি বলছেন বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। ইটারনাল সাইলেন্স, চির নিস্তব্ধতা মানে মৃত্যু, ডেথ। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা মৃত্যুর আগের সময়, যেন মৃত্যুর থেকে ধার নিয়ে কেয়ারফুলি সেভ করে রাখার সময়। সামটাইম সামথিং মোর এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। মানুষের জীবনেরই প্রতিটা ঘন্টা মূল্যবান তখনই হবে যদি তার নতুন জ্ঞান আরো বেশি কিছু, আরো নতুন অভিজ্ঞতা বয়ে নিয়ে আসে। ব্রিঙ্গার মানে হচ্ছে বাহক। অর্থাৎ মৃত্যুর আগে প্রতিটা ঘন্টা তখনই অর্থপূর্ণ হয়ে উঠবে যখন এটা কোনো মিনিংফুল কাজ,
অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের জন্য ব্যয় করা হবে। আর এই প্রতিটা দামি ঘন্টা ইউলিসিস এভাবে একটা ছোট্ট দ্বীপে কাটাতে চাইছেন না। অ্যান্ড ভিল ইট অয়ার, এটা আমার পক্ষে ভীষণ ভিল মানে হচ্ছে ঘৃণ্য বা জঘন্য হবে। ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ। 3 sons অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী 3 বার প্রদক্ষিণ করা, হুইচ মিনস 3 years। এখানে ইউলিসিস বলতে চাইছেন আর হয়তো আমি 3 বছর বাঁচব। মোটে এই বছরের জন্য আমার জীবনটাকে, আমার শক্তিকে স্টোর করা মানে সঞ্চিত করে রেখে দেওয়া, অ্যান্ড হোয়ার্ড মানে জমিয়ে রাখা, ব্যবহার না করে মজুত করে রেখে দেওয়াটা আমার স্বভাব বিরুদ্ধ। অর্থাৎ এটা একটা জঘন্য কাজ হয়ে দাঁড়াবে আমার ক্ষেত্রে। ইথাকাবাসীদের এই হোর্ডিং সঞ্চয় অভ্যাসটাই তার কাছে স্যাভেজ মনে হয়, খুব ঘৃণ্য লাগে। এটা আমরা আগেও দেখেছি। বাইরে বেরিয়ে জগৎটা না দেখে বসে থাকাটা ইউলিসিসের কাছে নিজের মূল্যবান সময় ও শক্তির অকারণ হোয়ার্ডিং, যেটাকে তিনি ঘৃণ্য বলে মনে করেছেন। অ্যান্ড দিস গ্রেট স্পিরিট আর্নিং ইন ডিজায়ার। গ্রে স্পিরিট বলতে এখানে ইউলিসিস নিজেকে বলছেন গ্রে কথার অর্থ আমরা জানি ধূসর। এই ধূসর শব্দটা বৃদ্ধ বয়স ও তার অভিজ্ঞতাকে বোঝাচ্ছে। স্পিরিট, এই স্পিরিট ওয়ার্ডটা তার অভ্যন্তরীণ সত্তা বা আত্মাকে বোঝাচ্ছে। এর মানে তার অনেক বয়স, অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলেও এখনো তার সত্তা, তার স্পিরিট আর্ন করে, অর্থাৎ আকাঙ্ক্ষা অনুভব করে। ইন ডিজায়ার একটি তীব্র ইচ্ছা বা বাসনার। কি সেই ইচ্ছা? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। জ্ঞানের অন্বেষণে আমি ভ্রমণ করতে চাই, লাইক এ সিঙ্কিং স্টার, একটা খসে পড়া তারার মতো। এখানে সিঙ্কিং স্টার হলো খসে পড়া তারা, যে তারা আকাশ ছাড়িয়ে দিগন্ত রেখার ওপারে অদৃশ্য হয়ে যায়। সিঙ্কিং স্টার হলো একটা দুষ্প্রাপ্য অথচ স্বর্গীয় মহৎ ধারণার প্রতীক, যা নাগালের বাইরেই থেকে যায়। জ্ঞান সাধনাও ঠিক সেই রকম একটা অন্তহীন অধরা যাত্রা, যাকে সম্পূর্ণভাবে অর্জন করা কখনোই সম্ভব নয়। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড এ হিউম্যান থট। আমি আর জ্ঞান অর্জন করতে চাই, এমনকি হিউম্যান থট, মানুষের মন যা কল্পনা করতে পারে না তার চেয়েও বেশি জ্ঞান অর্জন করতে চাই। অর্থাৎ মানুষ যা কল্পনা করতে পারবে না তার চেয়েও বেশি তিনি অর্থাৎ ইউলিসিস জ্ঞানটাকে অর্জন করতে চাইছেন। অর্থাৎ মানুষের জানার সীমানা ছাড়িয়ে আমি আরো জ্ঞান অর্জন করতে চাই। আটমোস্ট বাউন্ড মানে ফার্দেস্ট লিমিট, মানে দূরবর্তী সীমানা ছাড়িয়ে যেতে চাই। অর্থাৎ ইউলিসিস এখানে তার মনের আকাঙ্ক্ষাটা প্রকাশ করছে কি, যে আমি এমন পরিমাণে জ্ঞানের সঞ্চার করব যাতে করে মানুষও কল্পনা করতে পারবে না যে এই লোকটা এমন জ্ঞানের অধিকারী। তো আজকের কবিতাটা আমরা এখানেই শেষ করলাম। তো পরবর্তী পার্টে আর বাকি অংশটুকু আমরা জেনে নেব। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না।